পর্তুগালের ঠিকানার প্রমাণপত্র বা জুনতা জালিয়াতিতে ২৬ জনের বিচার কাজ শুরু হয়েছে। এর মাঝে বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাছাড়া অবৈধভাবে সেফ এন্ট্রির বিষয়টিও কিন্তু সামনে এসেছে। আমরা জানতাম যে পর্তুগালে ৪ লাখ পেন্ডিং কেস রয়েছে, যা ইতিমধ্যে নির্মিত করা হচ্ছে, তবে এর সংখ্যাটা আরো অনেক বেশি, জানিয়েছেন আইমার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অ্যান্তনিও লেইতাও আমারাও। তাছাড়া আমরা অনেকেই আশা করে আছি যে হয়তো আগামী বছরই সরকার পরিবর্তন হতে পারে, নতুন সরকার আসবে। তবে যাই হোক, এই এ সপ্তাহের জরিপে কিন্তু এখনো বর্তমান সরকার বিরোধী দলের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন। এর সাথে সাথে আমাদের সকলেরই কার্ড জুনিয়র আপডেট, আপনারা এই বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য বিষয়ে যা প্রশ্ন রয়েছে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে। আজ ৫ই ফেব্রুয়ারি বুধবার, আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল ভিডিওতে স্বাগত জানাচ্ছি। একটু আগে যেটা লিখেছিলাম যে এই ভিডিও আজকে ১,০০০ শেয়ার চাই। অনেক মানুষ অসুবিধার মাঝে রয়েছে এবং আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে আমি যে ভিডিও দেই, ভিডিওর পরে পরের দিনে কিন্তু বিভিন্ন মানুষ কমেন্ট করে, কমেন্টে যারা করেন তারা দেখবেন, অর্থাৎ সবার কাছে বিষয়টা পৌঁছে না। আশা করছি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা যারা দেখছেন অবশ্যই না টেনে ভিডিওর পুরোপুরি দেখবেন, কেননা ভিডিওর বিভিন্ন স্তরে এমন কিছু তথ্য থাকে যা আমাদের সকলেরই প্রয়োজনীয়। তাছাড়া আমার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, অনেক সময় ফেসবুকে দেওয়া যায় না ভিডিও, সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, অবশ্যই এই ভিডিও ১,০০০ শেয়ার চাই। আমরা চলে যাই মূল আলোচনায়। যে পর্তুগালে ঠিকানার প্রমাণপত্র বা যেটাকে জুনতা বলা হয়, আপনারা জানেন যারা পর্তুগালে বসবাস করেন, সেটা জালিয়াতির দায়ে এক চক্রকে অভিযুক্ত করা হয়েছিল। এর মধ্যে তাদের বিচার কাজ শুরু হয়েছে গত মঙ্গলবার। ২৬ জনের বিচার কাজ শুরু হয়েছে। এর মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। তারা বলছেন যে এই জুনতা দেওয়া যে একটি অপরাধ তারা জানতেন না। এদের মধ্যে প্রায় ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হলে ১২ জনই নিশ্চুপ থেকেছেন। একজন বাংলাদেশি নাগরিক এই জবানবন্দি দিয়েছেন যে ঠিকানা প্রদান করা এটা যে অপরাধ সেটা তিনি জানতেন না। মাত্র একটি বাড়িতে বলা যায় প্রায় ১,৪০০-রও বেশি ঠিকানার প্রমাণপত্র ইস্যু করা হয়েছে। পেনাদা ফ্রান্সা জুনতায় এই কাজটি করা হয়েছিল, যদিও পেনাদা ফ্রান্সার পক্ষ থেকে এই বিষয়টি তারা বের করেছিলেন এবং পরবর্তীতে এটি আদালতে যায়। যাই হোক, শুধু তাই নয়, সেখানে কিন্তু বলা যায় অবৈধভাবে যে সেফ এন্ট্রির বিষয়টি ২,৫০০ ইউরোর বিনিময়ে সেফ এন্ট্রি, এমন নানান অনেক বিষয় ছিল। এই চক্রটি প্রায় অনেক অর্থ হাতিয়ে নেয়, তবে স্থানীয় জুনতারও বিভিন্ন কর্মকর্তা জড়িত ছিলেন। তো সবসময় আমরা বলি যে দেখুন, যেটা সত্য সঠিকভাবে আমরা এই দেশে বসবাস করব, যে দেশে বসবাস করি, বাংলাদেশ হোক আর ইউরোপের যে এখানেই হোক, আমরা অন্যান্য দেশে বিভিন্ন ফাঁকি দিতে পারলেও ইউরোপে কিন্তু এটা সম্ভব নয়। যখন যে জিনিসটা সঠিক সেই বিষয়টা কিন্তু সামনে আসবে। ইতিপূর্বে আপনাদেরকে বারবার বলছিলাম যে যাই করবেন সঠিকভাবে করবেন। যে দেখুন, এসআইএস নিয়ে কিন্তু আপনারা অনেক আগে, আমি গত ২০২০-২১ সালে ২১ কি ২২ সালে আমি বলেছিলাম যে এই এসআইএস এর সমস্যাটা আসতে পারে। অনেকে আমাকে কটাক্ষ করেছিলেন, বিশেষ করে যারা বাইরে রয়েছেন তারাই কটাক্ষ করেছিলেন যে না, এগুলো কিছু না, আমরা কার্ড পাচ্ছি। কিন্তু এখন অনেকে কার্ড রিনিউ করতে গিয়ে এসআইএস এর সম্মুখীন হচ্ছেন। তো সুতরাং আমরা যে কাজ করি সেই বিষয়গুলো কিন্তু জানা যায় এবং সামনের দিকে কি হবে সেই বিষয়গুলো কিন্তু এখন উপলব্ধি করা যায়। কেননা একটি সরকার যখন একটা পরিকল্পনা করে তখন কিন্তু তারা সম্ভবত যাচাই করে, অর্থাৎ আগামী ২ বছর পরে যে আইনগুলো আসবে, যে প্রসেসগুলো আসবে, তারা কিন্তু এখন থেকে সেগুলো সম্ভবত যাচাই করা হচ্ছে। এমনকি সরকার পরিবর্তন হলে এগুলো তেমন একটা পরিবর্তন হয় না। আমরা মনে করি যে আমাদের নীতি নির্ধারণী বাংলাদেশে তো আজকে একটা আইন হয়, কালকার একটা, বা আমাদের যে দেশগুলো বসবাস করি, কিন্তু এখানে কিন্তু সেরকমটা নয়। একটা পরিকল্পনা, একটা অনেক লম্বা পরিকল্পনা করেই কিন্তু এই দেশগুলো অগ্রসর হয়। তো যাই হোক, আশা করছি যা হয়েছে আমরা সংশোধন করার চেষ্টা করবো এবং সামনের দিকে আমরা চেষ্টা করবো যাতে এই বিষয়গুলো না এড়ানো যায়। কারো যদি এরকম তাদের কাছ থেকে জুনতা নিয়ে থাকেন, অনেকে প্রশ্ন থাকবে, অনেকে হয়তো কমেন্টও জানাবেন বা জানাবেন না, দুশ্চিন্তার কিছু নয়। যখন যে প্রসেসটা আসবে সেটা করবেন। যিনি নিয়েছেন তিনি ভিকটিম না, আপনি জানেন না। একজন সেবা দেয়, আপনি অর্থের মাধ্যমে নিয়েছেন। তো সুতরাং চেষ্টা করবেন বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য, কেননা এই প্রসেসের জন্য কিন্তু অনেকে অভিযুক্ত হয়েছেন। এমনকি ৩ বছর পরে কাট পাওয়ার পরেও কিন্তু অনেকে ডেকে নিয়েছে থানার মধ্যে, কেননা এইখানকার যে বিচার প্রক্রিয়া আছে অনেকটা হতে সময় নেয়। তো যাই হোক, যেই হয়েছে, বাট সামনের দিকে আমরা ফেস করব। আশা করব এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি যে এই যে ৪ঠা জুনের এই নতুন যে সার্কুলারটি এসেছে, ৪ঠা জুনের পূর্বে, গত ৪ঠা জুনের ২৪ সালে ৪ঠা জুনের পূর্বে যাদের ফাইল প্রসেস ছিল তারা আপনারা সাবমিট করতে পারবেন। সেটা জেনে আপনারা অনেকে ট্যাক্স দেননি, আপনারা অনেকে ব্যাক ট্যাক্স দেওয়ার শুরু করেছেন। আশা করছি এই বিষয়টা করবেন না। এটা করলে কিন্তু আপনার যাওয়া একটা সুযোগ থাকবে, সেটা কিন্তু আপনারা নষ্ট করলেন। তো
এই যে চক্র বসে আছে, লোভনীয় অফার নিয়ে বসে আছে, আপনি শুধুমাত্র আপনার পা দেওয়া বাকি। এবং আমরাও সেই বুঝি, আমরাও মুসলমান, একটা আপনি জানেন, একদিন মুসলিম জানেন যে আমাদের কোরআনে বলা আছে যে সত্য উদ্ঘাটিত হবে। আমরা সেই বিষয়টা জেনেও কেন যেন আমরা তার থেকে এড়িয়ে চলি। আমরা কোরআনকে শুধুমাত্র আমাদের দৈহিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, এটাকে আমাদের জীবনে আমরা প্রয়োগ করি না। আশা করি বুঝতে পারবেন আমি কোনো ইসলামিক চিন্তাবিদ নই, তারপরও খুব স্বাভাবিক যে বিষয়টা রয়েছে, আপনি মিথ্যা বলতে হবে না, সত্য পথে চলবেন, এটা হচ্ছে আমাদের মূল মোটো। যাই হোক, আমরা চলে যাই মূল বিষয়টা। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা জানতাম যে 4 লাখ পেন্ডিং কেস রয়েছে, কিন্তু প্রেসিডেন্সি মিনিস্টার আমারও অ্যান্টেনা ওয়ানকে একটি সংবাদ মাধ্যম অ্যান্টেনা ওয়ানকে, আরটিভির অ্যান্টেনা ওয়ানকে এক সাক্ষাৎকার তিনি বলেছেন যে না, এই সংখ্যাটা আরো অনেক বেশি। তিনি বলছেন 2023 সালের ডিসেম্বর পর্যন্তই 4 লাখের মতো কেস, এরপরেও প্রায় পরবর্তী বছরেও কিন্তু অনেক অভিবাসী এসেছে এবং এই সংখ্যাটা অনেক বেশি হবে। তিনি সঠিকভাবে হিসেবটা না বলতে পারলেও এদিকে আজ পার্লামেন্টে প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রো জানিয়েছেন এই পর্যন্ত 4,17,000 মানুষকে নোটিফিকেশন করা হয়েছে, বিদেশি নাগরিকের নোটিফিকেশন করা হয়েছে নতুন প্রসেসের জন্য। 2,15,000-এর মতো তারা ইতিমধ্যে প্রসেস কমপ্লিট অ্যাপয়েন্টমেন্টে গিয়েছেন, হাজিরা দিয়েছেন, অ্যাপয়েন্টমেন্টে নিয়েছেন, বায়োমেট্রিক নিয়েছেন। এর মধ্যে 8,000 কেস তারা নিষ্পত্তি করেছেন, অর্থাৎ 8,000 জন যারা রয়েছে তারা কার্ড পেয়েছেন বা যে কোনোভাবে তার ফাইলটা নিষ্পত্তি করা হয়েছে। অনেকেই আপনারা ফালতা পাচ্ছেন, যে যারা ফালতা পান চেষ্টা করবেন সেটা পূরণ করার জন্য। এদিকে আবার অনেকেই প্রশ্ন করেন দেশের রাজনীতি সম্পর্কে জানা উচিত। অনেকেই প্রশ্ন করেন যে সামনের দিকে কি ভাই এই সরকার কতদিন থাকবে, সামনের দিকে সরকার কি পরিবর্তন হচ্ছে। তো তাদের জিজ্ঞাসার জন্য এবং আমাদেরও সকলে জানা উচিত যে বর্তমানে একটি জরিপে দেখা গেছে, গত 2 দিন আগের একটি জরিপে দেখা গেছে যে টিবিআই, দেশে পর্তুগালে টিবিআই, সিএনএন এবং টিএসএফ এবং পিথাগোরিকের জরিপে দেখা গেছে যে বর্তমান সরকার এখনো পর্যন্ত এগিয়ে আছে, অর্থাৎ তাদের অপোজিট দল পেদ্রো নুনো সান্তোস থেকে প্রায় 6 পয়েন্ট এগিয়ে রয়েছে। প্রায় 34-এর কাছাকাছি হচ্ছে যে বর্তমান সরকারের জনপ্রিয়তা। সোশ্যালিস্ট পার্টির 28 এবং সেগার কিন্তু খুব কাছাকাছি রয়েছে, তৃতীয় দল হিসেবে তার অবস্থান তিনি ধরে রেখেছে। সুতরাং আমরা যারা খুব চিন্তা করছি যে এই সরকার আসলে আরেক সরকারের পরিবর্তন আছে সবকিছু, না, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই দেশে বসবাস করছেন, এই দেশের যে নিয়ম নীতি রয়েছে, এই দেশের যে আপনাকে একটা বসবাস করার, একটা স্বাভাবিকভাবে বসবাস করার জন্য আপনার যা প্রয়োজন, আপনি সেই বিষয়গুলো চিন্তা করবেন এবং সেই অনুযায়ী আপনার জীবনযাপন করবেন। আমরা অনেক সময় একটা টেম্পোরারি চিন্তা ভাবনা করতে গিয়ে কিন্তু আমাদের জীবনে অনেক বেশি জটিলতার সম্মুখীন হয়। তো সুতরাং আপনারা যারা রয়েছেন, আশা করছি আপনারা এখানে বসবাস করবেন স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার জীবনযাপন করার জন্য যে বিষয়গুলোটাকে এখানে কমিউনিটির সাথে ইন্টিগ্রেশন হবেন, ভাষা শিখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। এমনকি যারা পর্তুগালে আসেন না, দূরে দূরে থাকেন, হঠাৎ করে পর্তুগালে আসেন, তাদেরই বিভিন্ন ধরনের সমস্যা হয়, তাড়াহুড়া করেন। আর যারা পর্তুগালে থাকে, পর্তুগালে যারা বসবাস করে, তারা কিন্তু কোনো তাড়াহুড়া নাই, তারা জানেন, তারা অ্যাডপ্ট করে নিয়েছেন। আশা করি যদি আপনি পর্তুগালে থাকেন তাহলে অবশ্যই পর্তুগালের এনভায়রনমেন্ট, পর্তুগালের ইন্টিগ্রেশন সবকিছু আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি স্বাভাবিক জীবনে থাকতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে সময়টা বসবাস করছেন এই সময়টা কিন্তু আপনার জীবনের বাইরেও না, এটা কিন্তু আপনার সব জীবনের মাঝে। সুতরাং সেই সময়টুকু আপনি এনজয় করার চেষ্টা করুন। বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, ইতিপূর্বে আমাদের সেটা দেখিনি, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, অনেক সমস্যাগুলো সামনে আসছে। তো চেষ্টা করবেন পরিবারের দিকে খেয়াল রাখার জন্য, নিজের দিকে খেয়াল রাখার জন্য। পরিবার বলতে এখানে যারা পরিবার নিয়ে থাকেন এই বিষয়টা খেয়াল রাখবেন। আপনার সন্তান রয়েছে, সন্তানদের শিক্ষা, আপনার স্ত্রীর প্রতি খেয়াল রাখবেন। সবকিছু নিয়েই কিন্তু আপনাকে অ্যাডপ্ট করে নিতে হবে। বা আপনার যারা পরিবার রয়েছেন, অনেকের স্ত্রী রয়েছে, আপনারাও খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। এমনটা নয়, বিদেশ মানে এমনটা নয় যে আপনি এসেছেন এখানে টিপ দিলেই সবকিছু চালু হয়ে যাবে। তো অনেক পারিবারিক কলহ বেড়ে যাচ্ছে পর্তুগালে, আমরা যেটা খবর পাচ্ছি। আশা করছি পর্তুগাল জানেন একটা টেম্পোরারি বেজ, এখানকার খুব কম মানুষই রয়েছেন অনেক বেশি আয় করেন, বেশিরভাগ মানুষই স্বল্প আয়ের মানুষ। সুতরাং চেষ্টা করবেন আপনার সংসার নিয়ে সুখী থাকার জন্য। এদিকে অনেকের আপনাদের প্রশ্ন কার্ড রিনিউর বিষয়টা নিয়ে। কার্ড রিনিউটা হচ্ছে যে আমরা অনেকের ক্ষেত্রে জটিলতার সম্মুখীন হচ্ছি, কার্ড রিনিউ পাচ্ছি না। ইতিপূর্বে কিন্তু বারবার বলেছি, প্রতিদিন ভিডিও কিন্তু এই কার্ড রিনিউ নিয়েই বলি। দেখুন, কার্ড রিনিউর বিষয়টা হচ্ছে গত সেপ্টেম্বর থেকে, আজকে স্পষ্ট করে বলছি, আশা করছি এই ভিডিওটা যদি সবাই শেয়ার করবেন তাহলে হয়তো অনেক কি জানবে। গত সেপ্টেম্বর থেকে আইমা কিন্তু বলছে তারা অনলাইনে কার্ড রিনিউ দিবে, এখনো কিন্তু দিচ্ছে না। এমনকি আয়রনও ফুল ফোর্সে কিন্তু আমাদের কার্ড রিনিউর অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না। তবে যারা জানতে পেরেছি হয়তো আগামী 2-1 সপ্তাহের মধ্যেই হয় আমরা অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট পাবো, অথবা আমরা
নতুন সিস্টেম পাবো যেখানে আমাদের কার্ড রিনিউ অনলাইনে রিনিউ করতে পারবো। এখনো বলছি, যাদের প্রয়োজন আপনারা স্বাভাবিকভাবেই থাকবেন। এখন বিভিন্ন চক্র আছে টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেয়, আশা করছি সেই দিকে আপনারা যাবেন না। শুরুতে কিন্তু বলছি, যত ভুল করবেন প্রত্যেকটা ভুল কিন্তু এই পৃথিবীতেই আপনার ধরা পড়বে। অনৈতিকভাবে এই নিয়মকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলেই আপনি দুর্নীতির মুখোমুখি হলেন, এবং সেটা একজন মুসলিম হিসেবেও কিন্তু আপনার যদি বলি পাপ হবে। আপনি পুণ্য থেকে তো বঞ্চিত হবেনই, এটার জন্য কিন্তু পাপ হবে। যাই হোক, তারপর কোনো ইসলামিক চিন্তাবিদের কাছে গিয়ে বা কোনো শায়েখের কাছে গিয়ে বিষয়টি পরামর্শ করে নেবেন। যে কোনো ভুল পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা অংশই কিন্তু আমাদের এই সব কিছু ধর্ম কিন্তু যুক্ত রয়েছে, ধর্মীয় বিধিনিষেধ অনুশাসন কিন্তু আমাদের যুক্ত রয়েছে। যাই হোক, আজকে ধর্মীয় অনেক বিষয় বললাম, আসলে সেটা না, একজন মুসলিম হিসেবে বিষয়গুলো সামনে চলে আসে। আশা করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে সকলে যাতে সচেতন হতে পারে এবং এই বিষয়গুলো জেনে পর্তুগাল সম্পর্কে আপডেট থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, ভালো থাকবেন।